কি বলছেন বিজ্ঞানীরা, কি বলছেন চিকিৎসকরা? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভাইরোলজিস্ট ডাক্তার অমিতাভ নন্দী এবং চিকিৎসক ডাক্তার অভিষেক দে। ডাক্তার নন্দী, বিভিন্ন জায়গা থেকে আমরা এরকম তথ্য পাচ্ছিলাম যে এই বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছিলাম, বিভিন্ন জায়গা থেকে আতঙ্কের একটা ছবি আসছিল যে গৃহবধূরা বা ঘরে যারা আছেন তারা ফ্রিজ খোলার সময় একেবারে মাস্ক পরে, গ্লাভস পরে ফ্রিজ খুলছেন। ভেতরে নাকি যা জিনিসপত্র আছে সেখানে করোনা ভাইরাস থাকতে পারে, অর্থাৎ ফ্রিজ থেকে করোনা সংক্রমণ হতে পারে। আপনার কি মত? উত্তর একটাই, এটা একেবারে অপপ্রচার। এর কোনো ভিত্তি নেই, সায়েন্টিফিক বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। ইমিডিয়েটলি এইসব জিনিসগুলো বন্ধ হওয়া দরকার, সম্পূর্ণ ভুল এটা। যদি তুমি জিজ্ঞেস করো ফার্দার, আমি ডিটেলস জানি কিভাবে এটা এসেছে, এই কথা ছড়িয়েছে কি করে, কারণ আই ওয়াজ পার্টি টু দ্যাট আননোয়িংলি। আমি জানতাম না, আমি না জেনে তাতে অংশগ্রহণ করে ফেলেছিলাম এরকম একটি শোতে। ঠিক। এবং তারপরে আমি বহুবার বহুজনকে বলেছি এবং সবাইকে, আজকেও আনন্দবাজার ডিজিটালে আমার লেখা বেরিয়েছে, তাতে আমি মানুষকে জানাতে চেয়েছি সম্পূর্ণ ভুল এটা। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। দয়া করে যেমন করে আপনারা গত জানুয়ারি মাস পর্যন্ত ফ্রিজ খুলতেন, তেমনি ভাবে ফ্রিজ খুলবেন, ফ্রিজে তেমনি ভাবে ব্যবহার করবেন। এখান থেকে করোনা ভাইরাস সংক্রমণের কোনো এভিডেন্স আজ পর্যন্ত সারা পৃথিবী থেকে কোথাও থেকে আসেনি। যেগুলো অবৈজ্ঞানিক পদ্ধতিতে যদি কেউ বলে এটা তাদের কেস স্টাডি, এটা তারা করে দেখিয়েছে। নানাবিধ প্রশ্ন উঠে আসে এখানে। ফ্রিজের মধ্যে কেন, যে কোনো জায়গায় একটা ভাইরাস যদি থাকে, সেই ভাইরাসটা পরীক্ষা করা কি করে হয়েছে? যারা বলছেন কথা, তারা কি ফ্রিজ থেকে স্যাম্পল নিয়ে দেখিয়েছেন সেখানে ভাইরাস আছে? এবং সেই ভাইরাস যদি দেখিয়ে থাকেন সেটা মৃত বা জীবিত, সেটা কি দেখিয়েছে? সেটা যে প্রজনন ক্ষমতা তার রেখেছে সেটা কি বলতে পেরেছেন তারা? এগুলো জটিল বৈজ্ঞানিক পরীক্ষা। এসব বৈজ্ঞানিক তথ্য ছাড়া যদি কোনো চ্যানেলের কোনো একটি রিপোর্টার এটাকে রিপোর্ট করতে থাকেন যে তাদের স্টাডি, এটা একটা হাসির বিষয়বস্তু তো বটেই, এটা সাংঘাতিক অপরাধও, এটা একটা সামাজিক অপরাধ। আপনি কেন বলছেন, কি যুক্তি আছে আপনার এই কথার পেছনে? আমি আসব, তার আগে আমি ডাক্তার দে আপনার কাছে জানতে চাইবো, এই যে সমস্ত শাকসবজি আমরা দেখাচ্ছি, এই শাকসবজি বাজার করে আনছেন মানুষ, মাস্ক পরে না, গ্লাভস পরে নয়, শারীরিক দূরত্ব বিধি মেনে নয়, সমস্ত কিছু শাকসবজি বাজার করে আনছেন। যারা বাজার করার অভ্যেস, প্রত্যেকদিন যাচ্ছেন বাজার করে আনছেন। এবার এই শাকসবজি তো এমনি ধোয়াই হয় ঠান্ডা জলে, আমরা প্রত্যেক মানুষই ধুই। তাতেই কি করোনা সংক্রমণ, করোনা যদি থাকে শাকসবজির উপরে থাকতে পারি কিনা, এক নম্বর, এবং সেই শাকসবজিগুলো ঠান্ডা জলে ধুলেই হবে কিনা? ঠিকই বলেছেন। কয়েকটা কথা আমি বলতে চাই এই ডাক্তারবাবুর তথ্য প্রসঙ্গে, যে ভাইরাস যে টেম্পারেচারে স্টোর করা, সেটা কিন্তু -180 ডিগ্রি রেফ্রিজারেটর। আমাদের বাড়িতে যে রেফ্রিজারেটর থাকে সেটা নর্মাল রেফ্রিজারেটর 2 to 4 ডিগ্রি। আর যদি দেখেন, যদি তার যে এমনি চেম্বারটা যেখানে ফ্রিজার, সেখানে -2 to -8 ডিগ্রি, কখনো -16 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। কিন্তু ভাইরাসের জন্য স্টোর করার জন্য যে রেফ্রিজারেটর, সেটা কিন্তু অনেক লো টেম্পারেচার, -180 কাছাকাছি টেম্পারেচার থাকে। সুতরাং এর সঙ্গে এটা সম্পর্কযুক্ত না। আমি আপনার কথায় আসছি। একটা কথা বলছি যে সবচেয়ে বেশি সমস্যা হবে যদি আপনি রেগুলার বাজারে যান এবং অসতর্কভাবে ওই বাজারে, আমি দেখছি ঘন্টার পর ঘন্টা লোকে কাটাচ্ছে, তার থেকে আসার সম্ভাবনা অনেক বেশি দেন সারফেস ট্রান্সফার। কিন্তু সারফেস ট্রান্সফার একটু ঝুঁকি থেকেই যায়, কেন আমরা দেখেছি কিছু কিছু স্টাডি দেখা যায় কয়েক ঘন্টা পর্যন্ত অনেক সারফেসে এটা স্টে করতে পারে। তাহলে আমরা কি কি প্রিকশন নিতে পারি সেটা একটু জেনে নেওয়া দরকার। একটা কথা হচ্ছে, পিসিআর করে জাস্ট আমরা ভাইরাসটা পেয়ে গেছি মানেই যে সেটা ইনফেক্টিভ ক্যাপাসিটি আছে তা কিন্তু না। আরো অনেকগুলো কমপ্লিকেটেড স্টেপ আছে মাঝখানে। আমি ওই ডিটেলসে ভাইরালিস্ট আছেন, উনিই বলবেন। তবে এইটুকু বলছি, সাবধান হওয়ার মান নেই, তো আমরা একটু সাবধান হতেই পারি। এই জন্য ধরুন আপনি বাজার করে আনেন, এবার বাজারের মধ্যে কিছু জিনিস হলো একদম পেরিশেবল, আরেকদিন হলে কিছুক্ষণ রাখা যেতে পারে।
যদি যেটা রাখা যেতে পারে সেটাকে আপনি ধরুন চাল ডাল গম, সেটা আমি বলবো যে হয় ঘরের বাইরে বা ব্যালকনির মতো কোনো একটা জায়গাতে আপনি ওভারনাইট 24 আওয়ার্স 48 আওয়ার্স আপনি বাইরে রাখুন, সেটা সবচেয়ে ভালো। এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনার পেরিশেবল, আপনি রেখে দিলে পর খারাপ হয়ে যাবে, সেইটা অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা একটু চেষ্টা করবেন যে বাইরে রাখা বা কোথাও একটা রাখার। তারপর একটু গরম জলে সেটাকে যদি মধ্যে দিয়ে, আর যদি বেকিং সোডা বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করে একটুখানি এটাকে স্টেরিলাইজ করা যায়, সেটা ভালো, টু বি ইন দ্য মোর সেফার সাইড। তবে কুকড ফুডে কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুব কম, কিন্তু ওই যে আমরা যখন হাত পা ধরছি সেখান থেকে আমাদের হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাই বলবো যে হ্যান্ড স্যানিটাইজার একটা কিন্তু মোর ইম্পর্টেন্ট স্টেপ। ফ্রিজ খুললাম, ভাইরাসের উড়ে উড়ে আমার নাকে ঢুকে যেতে পারে না, এইবার হবার সম্ভাবনাটা কোনো মতেই নেই। আপনি যে কথাগুলো বললেন একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই আরেকটা কথা তথ্যগুলো তুলে ধরতে চাই। বলবো যে শাক সবজি আপনি বাজার থেকে আনলেন, আতঙ্কে নয়, সতর্ক থাকুন। বাজার থেকে ফিরে শাক সবজি ফল বাইরে রাখুন। আর কি কি করতে বললেন ডাক্তার দে? দেখুন, শাক সবজি ফল অন্তত 4 ঘন্টা বাইরে রাখুন। সতর্ক থাকুন, আতঙ্ক অযথা নয়। ঘরে আনার সঙ্গে সঙ্গেই ফল খাবেন না। আর কি কি বললেন ডাক্তার অভিষেক দে? আমরা দেখাচ্ছি আপনাকে। শাক সবজি আনার সঙ্গে সঙ্গে রান্না করবেন না। ধোবেন কিভাবে? শুধুমাত্র ঠান্ডা জলে ধোয়া নয়, 4 ঘন্টা পর, অন্তত 4 ঘন্টা পর গরম জলে শাকসবজি ফল ধুয়ে ফেলুন, এবং যদি সম্ভব হয় সেই গরম জলে বেকিং সোডা মিশিয়েও ধুতে পারেন। আমি ডাক্তার অমিতাভ নন্দীর কাছে যাব, কারণ তিনি বারবার দাবি করছেন যে কোনো রকম সম্ভাবনা নেই ফ্রিজ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর। কেন আসছে এই তথ্য? আমি ডাক্তার নন্দী আপনার কাছে যাব যে আপনি যেটা বলছেন তার পেছনে আমি যুক্তি কথা শুনতে চাই, এবং বিস্তারিতভাবে। ওকে, ব্যাপারটা হলো, আমি একটা জিনিস এখানে ডক্টর দে যেটা বলেছেন সেখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাইবো। সবজি আজকের কোভিডের জন্য নয়, আমি অ্যাজ এ প্যারাসাইটোলজিস্ট আমরা বরাবর বলে এসেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলে যদি সব কিছু সবজি ধুয়ে রাখা যায়, 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রেখে তারপরে জলে ধোয়া যায়, তাতে প্যারাসাইট, ভাইরাস, ব্যাকটেরিয়া সবই মরে যায়। এছাড়া কোভিড ভাইরাস সবচেয়ে বেশি দুটো জিনিসে মারা যাবার চান্স আছে, সেটা হচ্ছে সাবান এবং হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, অর্থাৎ ক্লোরিনের জল। যেমন আমরা বাইরে কোথাও গেলে কলেরা বা পেট খারাপ আটকাতে একটা করে ট্যাবলেট, ক্লোরিন ট্যাবলেট বা ক্লোরিন কয়েক ফোঁটা জলে দিয়ে খাই, তেমনি সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন পাওয়া যায়, জলে গুলে সবজিটা একটু ধুয়ে নিলে তাতে মরে যায়। এটা খুব সহজে হয়। তবে একটা কথা আমি এখানে বলবো, ডক্টর দে কিছু মনে করবেন না, যে গরম জলের কথা বলা হচ্ছে তাতে ভাইরাস যদি মারতে হয় তাহলে প্রায় ফুটন্ত জল দিতে হয়, এবং এই ফুটন্ত জলে তো সবজি আমরা ধুতে পারবো না, তাহলে গরম জলের কোনো কাজ নেই। আমরা ঠান্ডা জলেই হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা আপনি যেমন সোডাও দেওয়া যেতে পারে, সবচেয়ে ভালো হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, সাবান, আর তা নাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এতে দিয়ে জলটা ধুয়ে রেখে দিলে সমস্ত রকমের জীবাণু চলে যাবে। কোভিড কেন, আর সব জীবাণু চলে যায়। এবারে হচ্ছে অয়ন যেটা বলছে, আমাকে সায়েন্টিফিক ব্যাখ্যা নম্বর 1 হচ্ছে, আমি যখন একটা ভাইরাসকে সংক্রমণ করার ব্যাপারে দায়ী করছি কোনো একটা জিনিস, আমাকে ডক্টর দে যেটা বলেছেন আমি একেবারে একমত, আমিও বলে এসেছি কথা। শুধু ভাইরাসটা আমরা পাচ্ছি কি করে না, আরটিপিসিআর বা পিসিআর এর মাধ্যমে তার একটা জিনোমের ছোট একটা অংশ, তার জিনের একটা অংশ দেখাচ্ছি, সেটা ধরতে পারা যায়, এবং সেটা তাকে আমরা একটা প্রোব বলি। ওই বিশেষ করে ওই অংশটা শুধু ওই ভাইরাসেই থাকে। এবারে এইভাবে তাকে আমরা স্পেসিফাইড করা হয় যে যেহেতু এই একটা আরএনএর পার্টিকুলার এই ধরনের অ্যারেঞ্জমেন্ট, যে ভাইরাস যেখানে পাওয়া যাচ্ছে সেটা এই ভাইরাস। এইভাবে বিভিন্ন ভাইরাস বা বিভিন্ন জীবাণু আমরা আইডেন্টিফিকেশন হয়, কিন্তু সেটা পাওয়া মানেই বলা যায় না যে সে তার প্রজনন ক্ষমতা রেখেছে, অর্থাৎ সেটা থেকে কারোর নাকে মুখে গেলে সেটা যে বংশবৃদ্ধি করতে পারবে তা নয়, সেখানে গোটা ভাইরাস চাই। এইবারে এই কারণে বলা হয়, ধরো একটা প্রশ্ন আছে, আমরা যখন পেশেন্টকে ওয়ার্ড থেকে ছাড়ছি ছুটির সময়, আরটিপিসিআর পজিটিভ
অনেক জায়গায় দেখা যাচ্ছে যতক্ষণ না নেগেটিভ হচ্ছে ওয়ার্ড থেকে ছাড়ছে না। কেন ছাড়ছে না? আমরা এখানে একটা দোটানায় পড়া হয়। প্রথম কথা হচ্ছে যে ওই যে আরটিপিসিআর করা হচ্ছে, এটা কিন্তু এই ভাইরাসের তার জীবিত বা মৃত সেটা বলে দেয় না। এটা তার জিনের একটা অংশ আছে এবং এই অংশটা কোভিড ভাইরাসের, তাই সেটা বলে দেয়। এইখানে একটা বড় দ্বন্দ্ব, এখানে একটা অন্য সমস্যা আসে। যেরকম হসপিটালের বেড নিয়ে, সে ক্লিনিক্যালি কিওর হয়ে গেছে, আইসিএমআর পরিষ্কার বলে দিয়েছে, সে যদি বিগত 7 দিন 10 দিন তার কোনো ক্লিনিক্যাল প্রবলেম না থাকে, জ্বর জারি না থাকে, অথচ আরটিপিসিআর পজিটিভ, আমরা তাকে বাড়িতে ছেড়ে দিতেই পারি। কারণ এই কারণে যে আমরা জানি না, এই টেস্ট এমন এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু টেস্ট নেই যা দিয়ে আমরা প্রমাণ করতে পারছি আচ্ছা। এই যে পজিটিভটা হলো, এটার থেকে সংক্রমণ হবে কি হবে না। যেমন জাপানের একটা স্টাডি এই পায়খানা থেকে এবং লালা থেকে প্রায় 49 দিন পর্যন্ত পিসিআর পজিটিভ পেয়েছে, কিন্তু সেটা তারা বলছে এটা দিয়ে সংক্রমণ হবে কিনা সেটা তারা বলতে পারছে না। সেটা এখনো সেই টেকনোলজি আমাদের কাছে আসেনি। বেশ, আমি কিন্তু আসবো সেই আপনার কাছে। কারণে যেহেতু টেকনোলজি নেই, সেই কারণেই আমরা একটা সাবধান থাকার জন্য ওইটাকে পজিটিভ ধরেই চলি। এবার আমি আসবো প্রশ্ন আপনার হচ্ছে কাছে। ফ্রিজ থেকে, ওকে, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আসবো। তবে তার আগে একবার দেখতে দেখতে যাই বিরতিতে বিজ্ঞানীরা কি বলছেন। ফ্রিজ থেকে করোনা সংক্রমণের কোনো রকম সম্ভাবনা নেই। বিজ্ঞানীরা কি বলছেন? বলছেন ফ্রিজ থেকে করোনা ভাইরাস ছড়ায় না। বলছেন ফ্রিজ ব্যবহারে অহেতুক আতঙ্ক নয়। গবেষণায় জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে ল্যাবে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাইরাসকে সংরক্ষণ করা হয়, -100 ডিগ্রি, -100 ডিগ্রি, -190 ডিগ্রি সেলসিয়াসে ভাইরাস জমে থাকে। গবেষণায় দেখা যাচ্ছে -190 ডিগ্রিতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাইরাস সক্রিয় হয়। গবেষণায় দাবি বিজ্ঞানীদের ঘরোয়া ফ্রিজের তাপমাত্রা -190 ডিগ্রি হওয়া অসম্ভব। ঘরোয়া ফ্রিজের তাপমাত্রা 0 থেকে -3 ডিগ্রির মধ্যে। ঘরোয়া ফ্রিজ যেগুলো আমরা বাড়িতে একেবারে ব্যবহার করি, ফ্রিজের সাধারণ অংশের তাপমাত্রা 4 থেকে 10 ডিগ্রি। সুতরাং ফ্রিজ থেকে কোনোভাবেই ভাইরাস ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী। আমি ডাক্তার দে আপনার কাছে যাব, খুব সংক্ষেপে কিছু উত্তর চাইব। সেটা হচ্ছে শাকসবজি বা অন্য কিছু ফল আপনি বললেন কয়েক ঘন্টা বাইরে রাখতে, তাহলে শাকসবজির উপরে ভাইরাস কতক্ষণ স্থায়ী হতে পারে একটু সংক্ষেপে জানতে চাই। দেখুন, ভাইরাসের কিছু কিছু স্টাডি থেকে দেখা গেছে যে এই ধরনের জিনিসে 4 to 6 আওয়ার্স পর্যন্ত থাকতে পারে। কিন্তু থাকা মানে আমি আবারও বলছি যে সেটা ইনফেক্টিভ ক্যাপাসিটি থাকবে সেটা কিন্তু সবসময় না। কতটা ভাইরাল লোড ইনিশিয়ালি ছিল, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা একটু কমপ্লিকেটেড বেশি, কিন্তু আমাদের সাবধান হতে হবে। সেই জন্য যেখানেই পাবেন 4 থেকে 6 ঘন্টা বাইরে রেখে দেবেন। তারপরও যেমন ডাক্তারবাবু বললেন একটু পটাশিয়াম পারম্যানেন্ট বা সোডিবাই কার্ব দিয়ে ওটাকে স্যানিটাইজ করে পারলে একটু গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আপনি আপনার রান্না বাড়ি এসব করতে শুরু করেন। কিন্তু শাকসবজির উপরে কখনোই স্যানিটাইজার নয়, তাই তো? একদম না, কোনো রকম খাবার জিনিসের মধ্যে স্যানিটাইজার না। স্যানিটাইজার বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন, যারা বাচ্চারা চোখে মুখে না দিয়ে দিতে পারে। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, কেন এটা ক্ষতিকর হতে পারে শরীরের জন্য। বেশ, আমি ডাক্তার নন্দী আপনার কাছে যাবো। ইনজেকশন করবেন, খেয়ে ফেললে ক্ষতি ধুতে হবে না ধুতে হবে। আমরা সাধারণভাবে দেখেছি প্রায় প্রত্যেকটি মানুষই ফ্রিজের ব্যাপারে কিন্তু একটু সেন্সিটিভ। ফ্রিজে যখনই কোনো জিনিসপত্র ঢোকান তখন বেশ পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গেই ঢোকান। কাঁচা শাকসবজি ঢুকিয়ে দিলাম এরকম তো নয়। তার মানে ফ্রিজ থেকে কোনোভাবেই সংক্রমণের কোনো সম্ভাবনা নেই। না, একেবারেই নেই, একেবারেই নেই। এইখানেই তার মানে আর কোনো আতঙ্কেরও বিষয় নেই। ফ্রিজ আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি। ডাক্তার নন্দী, একদম যেমন আমরা ব্যবহার করছি, আমরা এটা তো আমাদের সাধারণ হাইজেনিক সেন্স।
ফ্রিজে যা কিছু রাখবো পরিষ্কার করে রাখবো। এবারে সেই পরিষ্কারের পদ্ধতি অনেক রকমের আছে, যে যেমন করতে পারে। পরিষ্কার করে ফ্রিজের ভেতরে রাখলে কোনো ভয় নেই, ফ্রিজ থেকে ওরকম ছড়ায় না। আমরা যতটা আতঙ্কে ভুগছি অত সহজে কিন্তু অসুখটা ছড়ায় না। তাকে ওই কোথায় ভাইরাস ফ্রিজে রইলো, কটা রইলো, আমরা ইনফেক্টিভ ডোজ মানে কটা ভাইরাস ঢুকলে মানুষের অসুখ হবে সেটা জানি না এখনো। এবং এর তারতম্য দেখেছি। এই যে অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার বলছি কেন, সেখানে একটা তথ্য উঠে আসছে যে সম্ভবত যারা অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার তাদের মধ্যে এই ভাইরাসটি অল্প সংখ্যায় ঢুকছে, যেটা নাকি অসুখ সৃষ্টি করতে পারার আগেই শরীর তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলে, যে কারণে তারা অ্যাসিমটোম্যাটিক থেকে যায়। আর যাদের ইনফেক্টিভ ডোজটা মানে প্রথম যখন এক্সপোজ হচ্ছে, সংক্রমণটা হচ্ছে, সেখানে যদি অনেক বেশি মাত্রায় ভাইরাস ঢোকে, তারা খুব তাড়াতাড়ি অসুখে পড়ে যান অ্যান্টিবডি তৈরি হওয়ার আগেই। ঠিক এই ফারাকটা কিন্তু মোটামুটি এখন বোঝা গেছে। আজকে যে উদ্দেশ্য ছিল আমাদের তা আপনি একদম পরিষ্কার করে দিলেন এবং ডাক্তার দেও পরিষ্কার করে দিলেন যে ফ্রিজ নিয়ে কোনো আতঙ্ক নয়, কোনো চিন্তা নেই। যেমন জানুয়ারি মাসে আপনারা ফ্রিজ ব্যবহার করতেন, যেভাবে ব্যবহার করতেন সেইভাবেই রেফ্রিজারেটর ব্যবহার করুন। অনেক ধন্যবাদ ডাক্তার নন্দী, ডাক্তার দে। শেষ করছি, সঙ্গে থাকুন। নমস্কার, আমি অয়ন। আমরা আশার আলো দেখাচ্ছি আপনাদেরকে গত কয়েকদিন ধরেই, কারণ ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট আশার সঞ্চার হয়েছে। আর আজ আশার আলো আরও চওড়া হলো, কারণ ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট জানিয়ে দিল নভেম্বরেই ভারতে করোনা ভ্যাকসিন, এবং তা পাওয়া যাবে, সাধারণ মানুষ পাবেন বিনামূল্যে। কি জানালেন প্রথম? কবে লঞ্চ হবে এই ভ্যাকসিন? কারণ অক্সফোর্ডের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের সঙ্গেই জড়িত রয়েছে সেরাম ইনস্টিটিউট। জানালেন আদার পুনাওয়ালা, সিইও, সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়া। দেখুন। Finally, we get the vaccine as citizens of India. It's probably going to be December and first quarter of 2021. We in India are going to start in August as well on Indians and hope that all that is concluded by October, November. আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল ডিরেক্টর পিয়ারলেসের শুভ্রজ্যোতি ভৌমিক, এবং আমাদের সঙ্গে রয়েছেন সুমিত পোদ্দার, চিকিৎসক সুমিত পোদ্দার। ডাক্তার ভৌমিক, আপনার কাছে যাব। এই মুহূর্তে কতটা আশার আলো আমরা দেখতে পারি এই ক্লিনিক্যাল যে ভ্যাকসিন, কোভ্যাক্সিন, সেইটা নিয়ে, বিশেষ করে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে? ডাক্তার ভৌমিক। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছেন? কোভ্যাক্সিন যেটা তৈরি করছে সেটা ভারত বায়োটেক। অক্সফোর্ডের যে ভ্যাকসিন তৈরি হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা যেটা তৈরি করছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে, যার সাথে সিরাম ইনস্টিটিউট পার্টনারশিপ করেছে, তার একটা ইনিশিয়াল রিপোর্ট ল্যান্ডসেটে রিলিজ হয়েছে এই সোমবার। প্রায় 1000 হেলদি ভলেন্টিয়ার্সের মধ্যে সেটাকে দেখা গেছে যে সেটা কার্যকরী হয়েছে। নিশ্চয়ই এটা আশার আলো। কিন্তু আমরা যেহেতু আমি একজন ক্লিনিক্যাল রিসার্চ এক্সপার্ট, আমি এটা মনে করি যে আমাদের ফেজ 2 অবধি আমরা রেজাল্ট এখন দেখতে পেরেছি। ফেজ 3 রেজাল্ট গুলো আমাদের দেখতে হবে, কেন সেগুলো আরো বৃহত্তর পেশেন্ট গ্রুপের মধ্যে হবে। তাদের মধ্যে আমরা নিশ্চয়ই আশা করব যে এই ভ্যাকসিন যে কার্যকরিতা দেখিয়েছে সেটা যেন আরো ফেজ 3-তেও দেখায়। তাহলেই কিন্তু একটা বড় আশার খবর বা আমরা আশার আলো দেখতে পারবো। অবশ্যই। ডাক্তার পোদ্দার, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, অক্সফোর্ডের তৈরি সম্ভাব্য ভ্যাকসিন নিরাপদ তো বটেই, তারা দাবি করছে, এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সক্ষম। সুতরাং এই দুটোই তো মূলত ভ্যাকসিনের ক্ষেত্রে একটা বলা যায় যে পথ তৈরি করে, পথ প্রদর্শক হয় একটা ভ্যাকসিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই দুটো দাবি কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমি একটা কথা বলি যে এটা আমাদের জানতে হবে যে করোনা কিন্তু যেতে আসেনি, দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকতে এসছে। এখন আমাদের এই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে, এবং বেসিক জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর। এইটা মাথায় রেখেই আজকে কিন্তু এই ভ্যাকসিনের কনসেপ্ট এবং ভ্যাকসিন আসবে,
এবং ভ্যাকসিন প্রায় এসে গেল বলে, এবং এই যে লকডাউন, ভ্যাকসিন এবং আদার যে ওষুধগুলো আছে অ্যান্টিভাইরাল, এবং আমাদের দেশে যে ICMR গাইডলাইন অনুযায়ী যে হাইড্রক্সিক্লোরোকুইন বা এই ধরনের ওষুধগুলো একই সঙ্গে আমাদের দিতে হবে। এখন যে জিনিসটা হচ্ছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিন যেটা রয়েছে, আমাদের ভারতবর্ষে 2-3টে কোম্পানি এদের সাথে মোটামুটি ভালো কাজ করছে বাইরের সঙ্গে, অন্যান্য দেশের সঙ্গেও। সেটাকে একটা হচ্ছে ভারত বায়োটেক, আরেকটা হচ্ছে আপনার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, আরেকটা হচ্ছে জাইডাস ক্যাডিলা। সুতরাং এই 3টে হচ্ছে প্রিন্সিপাল, এছাড়া ফাইজারও রয়েছে, অন্যান্য কোম্পানি আছে। এখন এই যে ভ্যাকসিন যেটা আসবে, এই ভ্যাকসিনের এফিকেসি এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, ধরুন ফেজ 3 ট্রায়ালটা হচ্ছে, ফেজ 1 অ্যান্ড ফেজ 2 যেখানে সেফটি, এফিকেসি এবং এই জিনিসগুলো দেখা হয়, তাতে দেখা গেছে যে এই দুটো ফেজে কিন্তু সসম্মানে উত্তীর্ণ হয়েছে। এবার ফেজ 3 ট্রায়ালেও বেশ কিছু পেশেন্টের দেখা গেছে যে রেজাল্টের মধ্যে 90% সেরো প্রোটেকশন হচ্ছে, ইমিউন রেসপন্স ভালো হচ্ছে, ভালো অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এবং যেটা পাওয়া যাচ্ছে সমস্ত টি সেলটাকে অন্তত অ্যাক্টিভেট করতে পারছে। আর বাকি যে 10%-এর যে পড়ে রইল, সেই 10%-এও এটা কাজ করছে। তবে একটা জিনিস জেনে রাখুন, শুধু ভ্যাকসিন আসলে হবে না, আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগসগুলো, HCQS এবং আইভারমেকটিন, যেটা আপনার মানে আমাদের কৃমির ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, সেগুলোও কিন্তু ইন কম্বিনেশনে ইউজ করা হচ্ছে। ইদানিং দেখা গেছে 2টো ট্রায়াল করেছে, একটা হচ্ছে অ্যাস্ট্রোজেনিক মডার্নের জার্নাল, সেইখানে ভ্যাকসিনের ট্রায়াল যেটা হয়েছে সেটা ফেজ 1 হয়েছে, সেটা কিল্ড ভাইরাস দিয়ে করা হচ্ছে, এবং এর সেফটি, এফিকেসি কিন্তু এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি। এবং যে প্রবলেমটা হচ্ছে কি, আমরা এখনো ডার্কে আছি, যে আমরা জানতে পারছি না বা বুঝতে পারছি না এক্স্যাক্ট কতগুলো ডোজ লাগবে, আমি কতটা অ্যান্টিজেন দিচ্ছি, সেই অ্যান্টিজেন আমার শরীরে কতদিন থাকছে, কতদিনে আমাদের অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই ব্যাপারগুলো রয়েছে। একেবারেই আমি ডাক্তার ভৌমিক এখানে জানার চেষ্টা করব, ডাক্তার পোদ্দার যেটা বললেন, করোনা আসলে যেতে আসেনি, থাকতে এসেছে, এবং এই করোনার চরিত্রটাই এখনো পর্যন্ত অনেক বিজ্ঞানীর কাছেই অজানা, অনেক অংশের বিজ্ঞানীর কাছে করোনার অনেক অংশের চরিত্র অজানা। তাহলে আমাদের ছোটবেলায় যে টিকা দেওয়ার প্রথা ছিল, অর্থাৎ এই ভ্যাকসিন যদি আমি দিই, পরবর্তী সময়ে এই ভ্যাকসিন কতদিন কাজ করবে, কতদিন প্রতিরোধ ক্ষমতা রাখবে, এইগুলোও তো বিষয়বস্তু রয়েছে এই গবেষণায়। একদম। আর আমি যেটা ডক্টর পোদ্দার বললেন যে হ্যাঁ, ডেফিনেটলি ট্রায়ালস হচ্ছে, কিন্তু আমি আপনাদের বলে দিই যে ইন্ডিয়াতে এখন অব্দি কিন্তু ফেজ 3 ট্রায়াল অক্সফোর্ড ভ্যাকসিনের শুরু হয়নি। তো আমাদের সেটা হবে অগাস্টে বলা হলো, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয় কথা যে হ্যাঁ, আমরা যখন একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট করি, তো আমাদের যে ভ্যারাইটিস আছে করোনা কোভিড-19 আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 10 থেকে 11টা ভ্যারাইটি পাওয়া গেছে, যারা কিন্তু ইনফেকশন করছে পেশেন্টসদের মধ্যে। যখন অক্সফোর্ড যে করেছে, অক্সফোর্ড কমনেস্ট যে স্ট্রেন গুলো আছে সেই স্ট্রেনটাকে নিয়ে ভ্যাকসিন ট্রায়াল করেছে। আপনার এই আশঙ্কাটা কিন্তু সত্যি ঠিক, যে বাই দ্য টাইম যখন এই ভ্যাকসিনটা বাজারে আসবে, ততক্ষণে কিন্তু মিউটেশন ভাইরাসে হয়ে যেতে পারে, যেটা কিন্তু বেশিরভাগই ভাইরাল ভ্যাকসিনে দেখা যায়। সেই ক্ষেত্রে কিন্তু এর কার্যক্ষমতাটা কতটা থাকবে সেটা নিয়েও একটা চিন্তা ভাবনা করার একটা বিষয় আছে। আর একটা ডোজেই যে তার প্রত্যেকটা পেশেন্টের যে একটা ডোজেই কার্যকর, মানে সেটা যে এফেক্টিভ হবে বা এফিকেশিয়াস হবে তার নাও হতে পারে, আমাদের মাল্টিপল ডোজই ভ্যাকসিনের দরকার হতে পারে। ডাক্তার পোদ্দার, আপনি বারবার বলছিলেন যে ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন নিয়ে আসার আলো, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনার কি এই আশঙ্কা তৈরি হচ্ছে মনে, যে ভ্যাকসিনে আসার আলো যতবার আমি বলবো, তত বেশি আরো সাহসী হয়ে উঠবেন মানুষ, এবং মাস্ক থুতনিতে যাবে, সেই মাস্ক আবার গলায় যাবে, কখনো কখনো পকেটে থাকবে, এবং লোকে মনেই করছে, আমরা দেখছি যে পকেটে মাস্ক রাখলে বোধহয় করোনা ভয় পাবে, এরকমটাই এখন মানুষের ধারণা হয়ে গেছে। আপনি কি এই আশঙ্কার থেকেই বলছেন?
আপনি একদম ঠিক কথা বলেছেন যে আজকে দরকার যেটা মানুষের সচেতনতা। মানুষ সচেতন, মানুষ জানে কিন্তু যে করোনা একটা ডেঞ্জারাস অসুখ, এটা ভীষণ ছোঁয়াচে, সুতরাং সেটা কিন্তু মানুষ জানে। কিন্তু এটা জানলে যে আমাদের সেই সম্বন্ধে নিজেদের সতর্ক হতে হবে সেটা কিন্তু একেবারেই নেই। যেমন মনে করুন আজকে আমার বাড়িতে কারোর করোনা হলো, আমারই হলো মনে করুন, আমার যদি করোনা হয় তাহলে আমাকে আইসোলেশন নিজেকে ভাবতে হবে। আমি নিজে অসুখটা অন্য পরিবারের কারোর মধ্যে ছড়িয়ে দেব না। সিমিলারলি বাজারে যারা যাচ্ছে মাস্ক না পরাটা অপরাধ, এটা নিয়ে সরকারকে ভাবতে হবে। মাস্ক না পরলে তার কিন্তু এটা একটা দণ্ডনীয় অপরাধ, এবং যে আইনগুলো আমাদের কঠোর আইনগুলো আছে সেই আইনগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় এসছে। কারণ এইভাবে যদি বাড়তে থাকে, যদি আমাদের মাথায় যদি চলে আসে, যদি এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে গোষ্ঠী সংক্রমণ হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা তো রিপোর্ট পাচ্ছি বহু লোক ইনভলভড হচ্ছে, সেখানে কিন্তু এই যে আইনের কিন্তু ভীষণ ইমপ্লিকেশনটা ভীষণ দরকার। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে দেখুন এই যে ভ্যাকসিন যেগুলো আনা হচ্ছে সেই ভ্যাকসিনগুলোর সম্বন্ধে অনেক স্টাডি দরকার। ইউজুয়ালি কি হয় জানেন, যখন একটা ডোজ ভ্যাকসিন দিলেন তারপরে সেই ভ্যাকসিনটার পরে সেকেন্ড ডোজ, অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে মনে করুন সেকেন্ড ডোজ দেওয়ার সময় কিন্তু সেটা কি হয়, আমাদের ভ্যাকসিন একটা দেওয়ার পরে সেটা মেমারি সেলে কিন্তু স্টোরড হয়ে যায়। এবারে আমার সেকেন্ড ডোজ যখন দিচ্ছি তখন সেই মেমারি সেলকে আমি বুস্ট আপ করছি, তো এবার থার্ড ডোজ যদি দিতে হয় সেটাকে কিন্তু রিবুস্ট আপ করছি। এইভাবে কিন্তু আমাদের অ্যান্টিবডি টাইটারটা একটা তৈরি হয় ভালোভাবে, এবং সেই অ্যান্টিবডি টাইটারটা কিন্তু দীর্ঘ সময় ধরে সাস্টেইন করে। সুতরাং এগুলো নিয়ে অনেক স্টাডি দরকার অয়নবাবু, যেটা আমার মনে হয় যে আজকে নিশ্চয়ই বৈজ্ঞানিকরা তো ভাবছেন, এবং আমাদের ডক্টর ভৌমিকও তো সেরকমই বললেন, সেটা ভাবতে হবে আমাদের সবাইকে সেইভাবে। ডাক্তার ভৌমিক, এখানে প্রশ্ন আমার যে বলা হচ্ছে, অনেকেই বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে এদেশে দিনে 2.5 লক্ষ আক্রান্ত হতে পারে। আবার দেখছি গত 2 দিন ধরে সংক্রমণের মাত্রাটা একটু কমেছে, ধরুন 40,000 ছিল, সেখানে গড়ে এখন 37,000 গত 2 দিন ধরে আসছে। এই ভ্যাকসিন চলে এলে আমাদের কি সেই আশঙ্কাটা থাকবে না যে গড়ে 2.5 লক্ষ প্রতিদিন ফেব্রুয়ারি মাসে আক্রান্ত হওয়ার? দেখুন, ভ্যাকসিন কাজ করে থ্রু প্রিভেনশন প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। কিন্তু যেটা আমরা দেখছি যে আমরা যদি যেগুলো কমন মেথড আছে যেটা দিয়ে ইনফেকশন ছড়াচ্ছে, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং না করা, আপনি বললেন মাস্ক না পরা, সেইগুলো যদি মানুষ প্রতিনিয়ত সেই জিনিসগুলো করতে থাকে তাহলে কিন্তু ইনফেকশনটা ছড়াতে থাকবে। ভ্যাকসিন যতক্ষণ অবধি আসবে, ভ্যাকসিন তা প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়াবে, কিন্তু যতদিনের মধ্যে যদি আমরা এই যে জিনিসগুলো WHO বলেছে, SMS, আমি বলবো SMS, সোশ্যাল ডিস্টেন্সিং, সঠিক মাস্ক ব্যবহার করা, যেমন এই ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক, অ্যান্ড লাস্ট হচ্ছে স্যানিটাইজেশন, এই 3টে জিনিস যদি আমরা প্রতিনিয়ত না করি তাহলে কিন্তু ভ্যাকসিন যতদিনে আসবে ততদিনে কিন্তু একটা বিরাট পার্সেন্টেজ, আমাদের একটা ভারতবর্ষের একটা বিরাট বড় পার্সেন্টেজ অফ পেশেন্টস কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এখন কিন্তু আমি আবারও বলবো যে প্রিভেনশন থ্রু SMS মেথড, এটা আমাদের মাথায় রাখতে হবে। না হলে কিন্তু ভ্যাকসিন যতক্ষণে আসবে, আমি মনে করি ভ্যাকসিন যদি সব পুরো প্রক্রিয়া দিয়ে আসে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে তাড়াতাড়ি আসুক, তাও ফার্স্ট কোয়ার্টার, তার মানে হচ্ছে মার্চ 2021-এর আগে আসা সম্ভব না। আমাদের তাড়াহুড়ো করা উচিত না, কেন এই ভ্যাকসিনের প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সাইড এফেক্ট থাকে, যেটা কিন্তু 1000 পেশেন্টে নাও বোঝা যেতে পারে। সেটা যখন লক্ষ লক্ষ রুগীদের উপরে বা আমাদের হেলদি পেশেন্টদের উপরে দেওয়া হবে, আমাদের সাধারণ মানুষদের উপরে দেওয়া হবে, সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমাদের দেখে হয়তো আমরা অবাক হয়ে যেতে পারি। এই জন্য ধীরে সুস্থে এগোনোটা ভালো। সাধারণ মানুষ চাইছেন মাস্ক কোথায়, আর আমরা বলছি সচেতনতা কোথায়। এই দুটোর মধ্যে একটা মিশেল তো আছেই। ভ্যাকসিন এলো,
কিন্তু ভ্যাকসিন আসার পরেও আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ করোনা যাওয়ার জন্য আসেনি, থাকার জন্য এসেছে, এবং একটা অদৃশ্য শত্রু আমাদের জীবনযাত্রাকে পাল্টে দিচ্ছে, বোধহয় দীর্ঘ সময়ের জন্যই। তবে আরো একটা সুখবর আছে, যে ভ্যাকসিনই পাওয়া যাক না কেন ভারতীয়রা বিনে পয়সায় পাবেন, এমনটাই জানাচ্ছেন সেরাম ইনস্টিটিউটের সিইও। দেখতে দেখতে বিরতিতে যাব। I don't think any citizen of India is going to have to pay for it, because we're going to give it to the government of India and to our state governments. They're going to buy the vaccine and distribute it in the most ethical and fair manner that they see fit. And rightly so, the healthcare experts and people on the ground who know where it's needed the most. ভারতে বিনামূল্যে ভ্যাকসিন আসার কথা শোনালো সেরাম ইনস্টিটিউট। আমরা কথা বলেছিলাম ডাক্তার কুনাল সরকারের সঙ্গে। যদি গভর্নমেন্ট যেভাবে কালকে কথাবার্তা শোনা গেছে যে এটাকে একটা কাইন্ড অফ ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে আনতে পারেন তাহলে ভালো হবে। আর আমরা সবাই প্রচন্ড উৎসাহী, প্রচন্ড আশাবাদী। এখনো কিন্তু এফেক্টিভিটি ট্রায়াল ইজ স্টেজ 3 ট্রায়াল, যে আমরা যখন কিছু মানুষকে এটা দিচ্ছি সেই মানুষেরা আলটিমেটলি তাদের করোনা ইনফেকশন প্রতিরোধ করা যাচ্ছে কি যাচ্ছে না, এটাই হচ্ছে কষ্টি পাথর একটা ভ্যাকসিনকে বিচার করার জন্য। ডাক্তার পোদ্দার, মেনে নিলাম যে আমাদের হয়তো কিছু সামান্য হয়তো প্রতিরোধ ক্ষমতা বাড়ালো এই ভ্যাকসিন, কিন্তু কেন্দ্রের কাছে যখন দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি পদ্ধতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত এই ভ্যাকসিন, আপনার কি মনে হয়? দেখুন, এই ভ্যাকসিন যখনই ডিস্ট্রিবিউটেড হবে সেখানে কিছু গ্রুপ করে নিতে হবে। আমাদের ভালনারেবল গ্রুপটার কথা অবশ্যই মাথায় রাখতে হবে। চিকিৎসক, যারা স্বাস্থ্যকর্মী 60+ বা 55+, তাদের ভাবতে হবে তাদের কথা। আর 2 নম্বর হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে ভালনারেবল গ্রুপের কথাটা প্রথমে মাথায় রাখতে হবে। যারা হেলথ ওয়ার্কার, তাদের আগেও এই হেলথ ওয়ার্কার যারা ফ্রন্ট লাইনে যারা ওয়ারিয়ার রয়েছেন, ডাক্তাররা, তারা যারা করোনা পেশেন্ট দেখছেন তাদের দিকে নজর দিতে হবে প্রথম। তারপরে আস্তে আস্তে যেটা 40 বা এই ধরনের বয়সের মধ্যে আস্তে আস্তে আসবে, এবং ইট শুড বি ডিস্ট্রিবিউটেড অ্যালং উইথ দ্য সাম প্ল্যানিং। এই প্ল্যানিংটাকে সরকারকেই ঠিক করতে হবে, ICMR কে গাইডলাইন দিতে হবে, সরকারকে ঠিক করে কিন্তু এইভাবে ভ্যাকসিনটাকে প্রপারলি ইউনিফর্মলি ভালনারেবল গ্রুপের সঙ্গে কিন্তু মিশিয়ে ওটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তারই দেখা যাবে যে প্রপার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ঠিক আছে। আর 2 নম্বর, একই সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে কিছু আলাদা অ্যাপ তৈরি করা, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোভিড-19-এ অ্যাপ তৈরি করা যেতে পারে, যেটা IIM, সেন্ট জনস, ব্যাঙ্গালোর থেকেও চেষ্টা করছে। যাদের কমপ্লিকেশনগুলো আছে, কোমরবিডিটিগুলো আছে, তারাও আস্তে আস্তে এর মধ্যে ইনক্লুড করে দেখতে হবে। পরিশেষে আমি একটা কথা বলি অয়নবাবু, যে দেখুন 2.7%, 2.5% সারা দেশে মৃত্যুটা কিন্তু যে খুব একটা রিমার্কেবল তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে অন্যান্য অসুখ কিন্তু কমে গেছে, আকাশটা সম্পূর্ণ নীল হয়ে গেছে ডিউ টু সেভারাল লকডাউন এবং এই প্রসিডিওরের জন্য, এবং এতে অন্যান্য অনেক অসুখই আপনাদের কিন্তু কমে গেছে। সেটা আমাদের পক্ষে একটা সুখের জিনিস। আর কিছু অসুখ কমার জন্য কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মেডিসিনে হেলথের কস্টের মধ্যে যদি সরকার নিয়ে নেয় তাহলে তো বেস্ট জিনিস, এবং যদি প্রাইভেট যে সেক্টরে যে মানুষগুলো চিকিৎসা করাচ্ছে তাদেরও হেলথের এই খরচা কিন্তু আস্তে আস্তে কিছু কমিয়ে আনতে হবে। ঠিক ঠিক, আমরা আপনি বললেন অনেক অসুখ কমে গেছে, অনেক অসুখ কমে গেছে না হয়ে কমে গেছে। আমি আসবো, অনেক অসুখ কমে গেছে, কিন্তু আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি মানসিক অসুখ
প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আমি ডাক্তার ভৌমিক আপনার কাছে আসব, যে বললেন যিনি ডাক্তার পোদ্দার যে বয়স্ক মানুষদেরকে বেশি এবং কোমরবিডিটি, কিন্তু একটা সংখ্যায় দেখা যাচ্ছে পরিসংখ্যানে যে আমাদের দেশে 45-40 ঊর্ধ্ব মানুষের বেশি আক্রান্ত হচ্ছেন, 40 ঊর্ধ্ব মানুষ, কারণ তারা বাইরে বেরোন। তাদের কথাও ভাবতে হবে কিনা? একদম, আমি মনে করি যে ডেফিনেটলি এখানে চিন্তা ভাবনা করার আছে যারা জীবিকা অর্জন করছেন। আর আপনাকে বলে দিই যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট যখন হয়, এটা আমাদের একটু জানতে হবে যে কি করে ভ্যাকসিন ডেভেলপমেন্ট হয়। এখানে আপনি ল্যান্ডসেটের যদি আপনি রিপোর্টটা দেখেন, যেটা অক্সফোর্ড থেকে বেরিয়েছে, 18 থেকে 55 ইয়ার্স অবধি কিন্তু এই এইজ গ্রুপটাকে স্টাডি করা হয়েছে, ভ্যাকসিন কার্যক্ষমতা দেখা গেছে। এরপরে ফেজ 3 ট্রায়াল যখন এগোবে, আমরা জানি যে এই এজ গ্রুপটাকে আরো বাড়ানো হবে। বেশ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে প্রশ্নটা বললেন যে হ্যাঁ 40-এর ওপরে সেটা করা উচিত, যেহেতু এটা প্যান্ডেমিক চলছে, আমি ভারত সরকারকে আপিল করব যে এটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে যেন এই ভ্যাকসিনটাকে ইনক্লুড করা হোক। আর যেহেতু এটা যদি এটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে ইনক্লুড হয়, কেন আমাদের কাছে খবর আছে যে সিরাম ইনস্টিটিউট প্রায় 1 বিলিয়ন ডোজ তৈরি করবে। প্রত্যেকটা ভারতীয়র এটা পাওয়া উচিত, আমি এটা মনে করি। কেন কি এটা সে অফকোর্স যারা স্বাস্থ্যকর্মী, যারা লড়াই করছে করোনা ওয়ারিয়র, তাদের নিশ্চয়ই পাওয়া উচিত, কিন্তু প্রত্যেকটা জীবন আমার জন্য, আমার দেশের লোকের প্রত্যেকটি প্রাণ কিন্তু অমূল্য। তো আমি ভারত সরকারকে এটা আপিল করছি যে এটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম এর ভেতরে এটাকে ইনক্লুড করা হোক, যেহেতু প্যান্ডেমিক চলছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। অর্থাৎ কেন্দ্র পরিকল্পনা নেবে, ভ্যাকসিন আসবে, বিনে পয়সায় পাবেন, কিন্তু শুরু করেছিলেন চিকিৎসকরা যে বক্তব্যটা দিয়ে, সচেতন থাকতে হবে। আবার বলছি, মাস্ক মাস্ট। শেষ করছি, সঙ্গে থাকুন।